প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমরা দেশের প্রসঙ্গে যেমন কথা বলি, বিদেশের প্রসঙ্গেও কথা বলি। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ সারাদিন আমার মনে হয় টক অফ দ্য টাউন ছিল যে ভারতের নির্বাচন কি হতে যাচ্ছে, মোদি কি আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সরকার গঠন করছেন। এইটা একটা আলোচনার বিষয় হচ্ছে, কয়েকদিন ধরেই আলোচনা, যেহেতু আজকে ফলাফল ঘোষণা হয়েছে, এই জন্য এটা একটা আলোচনার বিষয়। এটি দিয়ে আমরা আলোচনা শুরু করব। এরপরে যদি আমরা সময় পাই দেশের যে আলোচিত ঘটনা সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই জন্য আমাদের সাথে তিনজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক। আমাদের সাথে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতিবিদ ও কলাম লেখক। এবং আমাদের সাথে রয়েছেন এম.এ. আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। সুভাষ সিংহ রায়, ভারতের নির্বাচন বেশ কয়েকদিন ধরেই আলোচনার বিষয়। মোদি আসছে কি আসছেন না, শেষ পর্যন্ত রেজাল্ট যা হয়েছে দেখা যাচ্ছে যে মোদি আসছেন, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না নিয়ে জোট সরকার গঠন হবে। এই যে মোদির এই ফলাফল এবং কংগ্রেসের যে অগ্রসর, এটা নিয়ে আপনার প্রাথমিক পর্যালোচনা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় বিভিন্ন প্রজ্ঞাপনে কিংবা নামের তালিকা যখন তৈরি করা হয়, সব জায়গা থেকে বলা হয় যে নিচে লিখে দেওয়া থাকে যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়। এখন জ্যেষ্ঠ সাংবাদিক একেবারে সব শেষে বসে আছেন এদিক দিকে, অতএব শুরু করলাম আমি, আমাকে দিয়ে শুরু করলাম। আচ্ছা, জ্যেষ্ঠতার ক্রমানুসারে, জ্যেষ্ঠতার ক্রমানুসারে, জ্যেষ্ঠ জনের আমি শেষে রেখেছি এই কারণে জ্ঞানী লোকরা আগে দিচ্ছেন, যে এই যে যারা একটু অপেক্ষাকৃত বয়সে জুনিয়র, তারা কি বলেন তাদের উপর তার বক্তব্য দেওয়ার সাথে সুযোগ থাকে। সেটাই তো উনি আগে মুরব্বী মানুষজন আগে বলে ফেলে, তা আপনারা কি বলবেন? না না না, আপনি জ্ঞানী লোকরা আগে দিচ্ছেন, ঠিক আছে, বলেন প্লিজ। জ্যেষ্ঠতার বয়স হলে জ্ঞানী হয় না। এখন আপনার অনুষ্ঠানের নাম দেশ ভাবনা, কিন্তু দেশের সাথে তো বিদেশ থাকে। কারণ এই আমরা এককভাবে গ্লোবাল ভিলেজ, দেশ ভাবনা করতে হলে বিদেশের ভাবনা, প্রতিবেশীর ভাবনা অবশ্যই থাকতে হবে। এবং আপনি ঠিক বলেছেন যে আজকে সব জায়গায় আলোচনার একটা বিষয়বস্তু যে ভারতের লোকসভা নির্বাচন, অর্থাৎ ভারতের নিম্নকক্ষের যে সংসদের যে আলোচনা, সেই ভোট নিয়ে আলোচনা। আপনি দেখবেন ভারতের দৈনিক পত্রিকাগুলোতে, সে যত বড়ই দৈনিক পত্রিকা হোক না কেন, সেই বাংলায় আনন্দবাজার হোক, বর্তমান হোক, আর ইংরেজি টাইমস অফ ইন্ডিয়া হোক, বিশেষ করে বাংলা পত্রিকাগুলোতে আপনি দেখবেন 2 পাতা 3 পাতা জুড়ে, বিশেষ করে রোববারের দিন আপনি দেখবেন যে জ্যোতিষীদের বিভিন্ন বাণী আসে। এবং জ্যোতিষশাস্ত্র খুব চর্চা এখনো পর্যন্ত হচ্ছে। হঠাৎ করে আমি 2 মাস আগে এক জ্যোতিষীর বক্তব্য আসলো যে নরেন্দ্র মোদী এবার প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত, কিন্তু 2028 সালে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবে। এখন 24-এ যদি নির্বাচন হয়, 5 বছর পর হবে 29 হওয়ার কথা। তিনি যোগী আদিত্যনাথের কথা বলছেন। আজকে যে ফলাফল এ পর্যন্ত যা বেরিয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি, ভারতের গণমাধ্যম, আমাদের গণমাধ্যম সব মিলে, তা সেখানে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, একটা ভাবনা। দ্বিতীয়টি যে ওই জ্যোতিষীর বাণী আমার মাথার মধ্যে ঢুকে গেল, কারণ এই জ্যোতিষী আগে অনেক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য কিন্তু হুবহু নাকি মিলে গিয়েছিল। তা সেখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যাদের নিয়ে নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, তেলেগু দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমার, এই জোট দলগুলো নিয়ে যদি করেন, দুটি দল নিয়ে, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু সরকারের ভিতরে আবার নানান রকমের সংকট তৈরি হতে পারে। কারণ এদের দুজনের ইতিহাস আছে, যখন তখন বেরিয়ে যাওয়া এবং যখন তখন জোট ত্যাগ করা। এই যে আমরা যেটাকে বলি ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সও কিন্তু এই নেতারা কিন্তু ছিলেন। হঠাৎ করে আবার তারা চলে গেছেন অন্যদিকে। এই সব মিলে ভারতের নির্বাচনে যে ফলাফল এ পর্যন্ত এসেছে, এটা বলা খুব মুশকিল। 1 আর 2 হচ্ছে এত বড় একটি দেশ, এত ভোটার,
সেখানে নানান ধরনের সমীকরণ কাজ করে। এই নির্বাচনও দেখেছেন আপনি। অধীর চৌধুরী যিনি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি, তার আসনে টলটলামেল অবস্থা। 55টি আসন লাগে বিরোধী দলের আসনে বসতে গেলে ভারতে। পরপর দুটি নির্বাচনে, বিশেষ করে 2014-তে কংগ্রেস পেয়েছিল 44টি আসন, 2019-এ পেয়েছিল 52টি আসন। এবার 100-র কাছাকাছি আসন কংগ্রেস এককভাবেই পাচ্ছে। অথবা একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থান কংগ্রেস ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছে। কখন কি ঘটে এরকম একটি পরিস্থিতি? জোট সরকার হলে বা জোট সরকারে বিশেষ করে যেখানে আপনি নাইডু বাবু এবং নীতিশ কুমারের কথা বলছেন, সেখানে সংকট একটা থেকেই যায়, আপনি ব্যাখ্যা করছেন। মানে জোট থাকলে জট বাঁধার সম্ভাবনা থাকে। ডাক্তার জাহেদুর রহমান, ভারতের নির্বাচন অবশ্যই ফলো করছেন। অনেক আলোচনার পর জোট সরকার হতে যাচ্ছে মোদির নেতৃত্বে, মোদি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু সেটা কতটা শক্তিশালী হবে সেটা নিয়ে আশঙ্কার কথা বলেছেন সুভাষ সিংহ রায়। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার ভারতের যে নির্বাচনটা হলো, এটার একটা গ্লোবাল বড় পার্সপেক্টিভ আছে, খুবই বড় পার্সপেক্টিভ আছে। কেন বলছি? পৃথিবীতে এই মুহূর্তে বিভিন্ন দেশে, এটা শুধুমাত্র যে আমাদের এই সাবকন্টিনেন্টের লোক বলে তা না, ইউরোপের মাটিতেও প্রচুর রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্স মাথাচাড়া দিচ্ছে, এক্সট্রিম রাইট। হাঙ্গেরিতে ক্ষমতায় আছে, পোল্যান্ডে আছে, রিসেন্টলি নেদারল্যান্ডসের মতো দেশে, সুইডেনের মতো দেশে, সবচেয়ে যে মানে লিবারেল বলা হয়, ওখানেও রাইটিস্ট পার্টিগুলো মাথাচাড়া দিচ্ছে। সেই পার্সপেক্টিভে অত্যন্ত রাইটিস্ট একটা হিন্দুত্ববাদী পার্টি, এবং যেটা সবচেয়ে জরুরি, বিজেপি দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম সে তার আইডেন্টিটি পলিটিক্সকে মূল এজেন্ডা করেছে ন্যাশনাল ইলেকশনে। 2014 ইলেকশনে এর আগে ইনকাম্বেন্ট গভর্নমেন্ট ছিল কংগ্রেস। কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, আমাদের মনে আছে নিশ্চয়ই আন্না হাজারের একটা দুর্নীতি বিরোধী সমাবেশ হলো, তখন তাদেরকে সরাও, দুর্নীতি মুক্ত করব, তখন তারা সবাইকে সাথে নিয়ে সবার বিকাশ করব, এই স্লোগান ছিল। পাচার করা টাকা এনে আমি বিলি করে দেব, চাকরি দেব 2 কোটি প্রতি বছর, এসব অনেক কথাবার্তা আসলো। এই ঘটনাগুলো সেবারের নির্বাচনের এজেন্ডা ছিল। 19 সালে ছিল আমাদের মনে থাকার কথা বালাকোট পুলওয়ামা, দুটোকে একসাথে আক্রমণ হলো, পাকিস্তানের ভেতরে গিয়ে আপনি অ্যাটাক করে আসলেন। সো আপনি একটা ন্যাশনালিজম, এটা কিন্তু হিন্দুত্ববাদ না, ইন্ডিয়ান ন্যাশনালিজমকে আপনি উস্কে দিলেন, সেটাকে দিয়ে আপনি জিতে এসছেন এবং রেজাল্ট ওয়াজ আউটস্ট্যান্ডিং। বিজেপি এককভাবে 303 এবং জোটগতভাবে এনডিএ আপনার 353 সিট পেয়েছিল। জনাব নরেন্দ্র মোদী 10 বছর প্রাইম মিনিস্টার আছেন, উনি এই ধরনের হিন্দুত্ববাদ এবং টু বি স্পেসিফিক যে আপনি মাইনরিটির প্রতি এক ধরনের আক্রমণাত্মক বক্তব্য জনাব মোদী করেন নাই। আমরা অমিত শাহকে করতে দেখছি, আমাদের মনে থাকার কথা বাংলাদেশিরা ওখানে গিয়ে টার্মাইট বলা হয়েছে, যোগী আদিত্যনাথরা করেছেন, অনেকেই করেছেন, কিন্তু জনাব মোদী করেন না। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রধানমন্ত্রী হওয়ার পর উনি এটা করা শুরু করেছেন, ফার্স্ট ফেজের ইলেকশনের পরই। উনি মুসলিমদেরকে ইনফিলট্রেটার বলেছেন, উনি যারা বেশি সন্তান জন্ম দেয় বলে বুঝিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে মঙ্গলসূত্র নিয়ে যাবে নিয়ে, এবং তাদের তো অনেক কোটা আছে, অনেক রকম কোটা আছে, শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইব, ওবিসি, আরও অনেক কিছু আছে। প্রায় 70% মানুষ এগুলোর মধ্যে আছে, এবং বলার চেষ্টা করেছেন যে কংগ্রেস যদি আসে এগুলো থেকে নিয়ে মুসলমানদেরকে কোটা। সো স্পেসিফিকলি উনি টার্গেট করেছেন। একটা রাম মন্দির সম্পন্ন হওয়ার আগে উদ্বোধন করেছেন উনি, এবং আমাদের অনেক কিছু জানা আছে নিশ্চয়ই। ভারতের সবচেয়ে বড় যে ধর্মগুরুর আছে, তীর্থাঙ্কর বলেন, 4টা বিখ্যাত একজন তীর্থঙ্করও যায় নাই, কারণ আপনি একটা আনফিনিশ টেম্পলে আপনি আসলে দেবতার অধিষ্ঠান করতে পারেন না, কিন্তু উনি এগুলো করেছেন। তার মানে এবারকার পুরো রাজনীতিটার আসলে মূল আবহ ছিল হিন্দুত্ববাদ, এই প্রথমবারের মতো, এবং এটা আটারলি ফেল করছে। আমি স্পষ্টভাবেই বলছি, কারণ এই নির্বাচনটাকে বিজেপি এবং টু বি স্পেসিফিক জনাব মোদী এমন জায়গায় নিয়ে গেছেন যে উনি 370 বিজেপি পাবে আর জোটগতভাবে 400 পার হবে, এবং 2/3 মেজরিটি নিয়ে এসে তারা সংবিধানের অনেক পরিবর্তন করবেন, এবং অনেকেই ধারণা করছিলেন যে অফিসিয়ালি ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হতে পারে। সো এই হাইপটা তো উনি তৈরি করেছেন। সেটার পরে এখন যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পাচ্ছে না, যেটা 14তে তো পেয়েছেই, 1900 তো অনেক বেশি পেয়েছে, সেটা পেল না। এই যে পেল না, এবং একটা জোট সরকার গঠন করতে হলো, এটা ইটসেলফই জনাব মোদির সক্ষমতা, তার নেতৃত্বের কারিজমা, ওই যে মোদি ম্যাজিক বলে একটা কথা প্রচলিত আছে, সেটার উপরে সিরিয়াস প্রশ্ন তৈরি করলো। এবং আমরা জানি ভারতে ইনক্রিজিংলি কর্পোরেট পুঁজি তার পেছনে প্রচুর ব্যয় হয়েছে, এবং আমরা অনেকে হয়তো খেয়াল করেছি এই যে রেজাল্ট যখন আসতে শুরু করেছে সকাল থেকে শেয়ার বাজারের যে স্টক মার্কেট মারাত্মক পতন হয়েছে, এবং জনাব আদানির, তার অলিগার্ডদের একজন, তার শেয়ারের $8-10 বিলিয়ন একদিনে
কমে গেছে। সো কর্পোরেট পুঁজি ছিল, মিডিয়া একরকমভাবে তাদের পেছনে ছিল, তারপরও এই রেজাল্ট, এটা মোদির কিন্তু একটা ব্যর্থতা। ফলে একটা কোয়ালিশন গভর্নমেন্ট যদি হয়, দাদা রাইটলি বলেছেন, অন্তত যে টিডিপি আর জেডিইউ যে দুটো আছে, এ দুটো যে কোনো সময় ম্যানিপুলেট করার সুযোগ আছে। প্লাস যদি নাও করে থাকে, আপনি যখন অন্যদের উপরে ডিপেন্ড করে সরকার চালাতে হবে, আপনি আসলে দুর্বল সরকার হবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব মোদির নেতৃত্ব দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়বে, কারণ এটা অন্যের দোষ না। নির্বাচনটাকে জনাব মোদি ওনার মানে উনি অথবা উনি না এভাবে কনভার্ট করে ফেলেন। দুবার সেটা কাজ করেছে। অনেকে বলছে আমরা মোদিকে ভোট দিচ্ছি, উনি একজন কারিজমাটিক নেতা, উনি নিজেই বলেন ওনার 56 ইঞ্চি বুকের ছাতি, পুলওয়ামার পর বলেছে যে এরকম একটা শক্তিশালী প্রাইম মিনিস্টার লাগবে। সো এটাকে উনি যেহেতু করেছেন, সো ব্যর্থতার দায় ওনার, এবং আমি মনে করি উনি দলেই সিরিয়াসলি চ্যালেঞ্জে পড়তে পারেন এই পরিস্থিতি আর কি এখন। জি, এম এ আজিজ, আপনি মোদি ম্যাজিক তো এবার খুব কাজ করলো বলে মনে হয় না, যে 400 পার হবে, 370 পাবে এককভাবে, এবং ধরেন কি বলে তার যে প্রচারণা আপনি দেখছেন, শেষ মুহূর্তে সে নিজেকে তো অবতারও দাবি করেছেন। এবং তার সাথে আপনি অবশ্যই সাংবাদিক হিসেবে খেয়াল করেছেন যে ভারতের যে মেইনস্ট্রিম মিডিয়া, সে তাকে গদি মিডিয়া বলা হয়, এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক বুথ ফেরত জরিপ আছে, জ্যোতিষীর বক্তব্য আছে। তারপরেও এখন রেজাল্ট তো যা দেখলেন। ধন্যবাদ আপনাকে। এখান থেকে এই নির্বাচনে অনেক কিছু শিক্ষণীয় আছে। অর্থাৎ কোনো জরিপই কোনো কাজ করে নাই, রেজাল্ট ভিন্ন। আপনি খেয়াল করে দেখেন যে বাবরি মসজিদে জায়গায় রাম মসজিদ তোলা, ইলেকশনে ফুল থ্রটে আপনার ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, অযোধ্যাতে কিন্তু আপনার বিজেপি ফেল করছে, কম সিট পাইছে। এখানেই দেখতে হবে যে ধর্মের এই যে উন্মাদনা সৃষ্টি করা, এটা কিন্তু পুরোপুরি কাজ করে নাই। কারণ অযোধ্যাতে সবচাইতে গরিব দুঃখী মানুষ বেশি, তারা পেটে খাবার চায় আগে, তারাদেরকে ধর্ম দেখা হয় নাই। এখন ধরেন হিন্দু ধর্মে তো কয়েকটা শ্রেণী আছে। হ্যাঁ, এখানে দুটো জিনিস কাজ করছে। একটা হলো ধর্মে কিছু লোক বিভ্রান্ত হয়েছে ধর্মীয় উন্মাদনায়। দুই, বিজেপি নেতৃত্বে থাকায় মোদি ভারতবাসীকে কিন্তু পরাশক্তির হওয়ার সম্ভাবনা এটাও দেখাইছে আকাঙ্ক্ষা। এর কারণে যে উপরের স্তরের যে যারা পশ, আমি বলবো যে মানে মানে সচেতন জনগণ, তারা কিন্তু এতে কিছু ইমপ্রেসড হয়েছে। এই কারণে তার কিন্তু ভোট কিছু পেয়েছে। নাইলে আমি বেশ আগে আমি একটা জরিপ শুনছিলাম, আরএসএস নিজে জরিপ করেছিল, নিজেদের আরএসএস তো সব জায়গায় লোক আছে, সেখানে বিজেপি পাশ করে না। সেখানে পাশাপাশি ইউটিউবারদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে ভারতে, তাদের জরিপ এবং এই জরিপ টালি করে দেখাইছে, ইউটিউবাররা দেখে যে নেক টু নেক ফাইট, তাতে বিজেপি পাশ করতেও পারে, নাও পারে। কিন্তু আরএসএস যে জরিপে ছিল যে বিজেপি এবার আসছে না, এবং কি কি কারণে আসছে না সেটাও বর্ণনা করছে। তা আমার কাছে মনে হয় এইটা যে আরএসএস জরিপটা ছিল গোপনীয়, এটা লিক হয়েছে, তার থেকে কিন্তু আমার মনে হয় সিচুয়েশনটা চেঞ্জ হতে শুরু হয়েছে। তো এখন যেটা হচ্ছে, এক পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ডেমোক্রেসির দেশ বলা হতো, এটা কিন্তু ভারত থেকে উঠে যাচ্ছিল। 97 কোটি ভোটারই, 97 কোটি ভোটারই ছিল এবার। পৃথিবীর 12 জনগণের মানে যত জনগণ তার 12% ভোটার আছে ভারতে। বৃহৎ ডেমোক্রেসির দেশ বলা হতো। এই ডেমোক্রেসিটা থ্রেটেন হয়ে গেছিল। আরেকবার ক্ষমতায় মোদি নিরঙ্কুশ আসলে 2/3 মেজরিটি পেতে হলে তার দরকার ছিল 362, এই 62 শেষ করলে পাইলে 272 না, 2/3 জন্য 2/3 হলে একাই আইন করতো, আইন করে টোরে সে খালি হিন্দু মুসলমানরা সব বার করে দিত। আরেকটা লেখা পাইলাম জরিপ, বিদেশি একটা জরিপ, যে আগামী 50 বছর পরে ভারতে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ, হিন্দু হবে সেকেন্ড লার্জেস্ট। ভেরি ইন্টারেস্টিং, দেখেন পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে।
তো এইবারের নির্বাচনে আমি মনে করি যে এই যে এক ধরনের আপনারা যেটা বলছেন যে মোদিই প্রধানমন্ত্রী হবে, না হওয়া পর্যন্ত আমি এখনো কনফার্ম হচ্ছি না। ওই যে দুই ব্যক্তি আছেন যে আপনার নাইডু এবং নীতিশ কুমার, তিনি গভর্নমেন্ট ফর্মের আগেই যদি উল্টায় যায় তখন কি করবে? সুতরাং এখন শুরু থেকেই কিন্তু মোদি চাপে আছে, এবং সরকার ফর্ম করলে প্রধানমন্ত্রী হইলেও এমন অপোজিশন পাবে সে ঘাড় সোজা করে দাঁড়াতে পারবে না। অর্থাৎ দেশ গণতন্ত্রের পথে আগানোর সম্ভাবনা প্রচুর, এবং বিশেষ করে ওখানে যে মাইনরিটির প্রতি উপরে যে দলন, এই দলন কিন্তু কমবে। সুভাষ সিংহ রায়, এই ভারতের নির্বাচনটা কিন্তু এবার নানা দিক থেকে যদি দেখেন, এটা যেমন খুবই উত্তেজনাকর এবং অনেক বেশি মানে আলোচনা জন্ম দিয়েছে। যখন নির্বাচনটাই হবে তখন এক ধরনের যে মোদি এবার মানে একদম মানে ল্যান্ডস্লাইড ভিক্টরিতে আসবে এরকম কিন্তু সবাই ভেবে নিয়েছিল। যে এখন প্রথম দফা এবং দ্বিতীয় দফা হওয়ার পরেই কিন্তু সুর চেঞ্জ হতে শুরু করলো, এবং মোদির বডি ল্যাঙ্গুয়েজ, মোদির প্রচারণা সব কিছু মিলে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এবং শেষ পর্যন্ত যা ফলাফল তাতে কিন্তু মোদি ম্যাজিক খুব একটা কাজ করলো না। আপনার বিশ্লেষণ কি? আরও তো বিশ্লেষণের সময় রয়ে গেছে। আমি ছোট করে যেটা বলবো, ধর্মের ব্যবহার রাজনীতিতে সারা বিশ্বব্যাপী হয়েছে। এই পলিটিক্যাল হিন্দুইজম, পলিটিক্যাল ইসলামিজম, মানে যদি আমি মুসলিমিজমের কথা বলি, পলিটিক্যাল বুদ্ধিজম এবং পলিটিক্যাল খ্রিস্টানিজম সারা পৃথিবীকে তার অশান্ত পরিবেশের মধ্যে রেখে দিয়েছে। এটা আমরা খুব ভালো করে দেখি। আপনি দেখেন, এবং তার মধ্যে যে নানান ধরনের মাত্রা যোগ হয়। লালকৃষ্ণ আদবানি যখন প্রথম এই অযোধ্যায় রাম মন্দিরের জন্য যে রথ চালিয়ে গেলেন, সেই রথের সারথি ছিলেন খুব আশ্চর্যজনকভাবে সিকান্দার বক্ত। মানে এই বিষয়গুলো তারা রাজনীতিতে এমনভাবে অনুপ্রবেশ করিয়েছেন, এটা নিয়ে কথা বলা এবং বিশ্লেষণ করা বেশ জটিল। কিন্তু ওই রথের কেন সারথি সিকান্দার বধ করা হলো, এগুলো নানান রকম সমীকরণ কিন্তু তারা কাজ করে। যে কারণে আপনি জানেন যে 1996 সালে দেবগৌড়া যখন অন্তর্বর্তীকালীন এক ধরনের প্রধানমন্ত্রী হন, তার আগে কিন্তু অটল বিহারী বাজপেয়ী মাত্র 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। খুব সেই মে মাসের 16 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর অবস্থান আবার ভারতীয় রাজনীতিতে অন্যরকম ছিল। এবং ডক্টর মনমোহন সিং, যিনি দুইবারের প্রধানমন্ত্রী কংগ্রেস থেকে হয়েছিলেন, তিনি খুব কম কথা বলতেন। তিনি একবার অটল বিহারী বাজপেয়ীকে 2 হাত ধরে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, তাদের মধ্যে এই বিষয় কিন্তু প্রচলিত আছে, রাজনীতির যতই টানাপোড়েন থাকুক না কেন, বিরোধিতা থাকুক না কেন, লোকসভায় কিংবা বিধানসভায় বলেন কিংবা রাজ্যসভায় উচ্চকক্ষে যতই আলোচনা বাদানুবাদ হোক না কেন, এই তাদের মধ্যে আলোচনার জায়গাটি কিন্তু উন্মুক্ত থাকে। মনমোহন সিং অটল বিহারী বাজপেয়ীকে বললেন, ইউ আর এ রাইট ম্যান ইন এ রং পার্টি। তা এখন কথাটা দাঁড়িয়ে যাচ্ছে যে এখন নির্বাচনের এই যে প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক অবস্থানটা কতটা স্থিতিশীল হবে। কারণ ভারতের গণতান্ত্রিক কাঠামো অনেক অনেক মজবুত, এটা মানতে হবে। আপনি জানেন 1 মাসব্যাপী নির্বাচন হয় লোকসভার, এবার 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়েছে। এবং সেই নির্বাচনে আপনি ওই ইভিএমে যে ভোটটি হয় কিংবা আগে যে ব্যালট বাক্সে ভোট হতো, এই ভোটগুলো সংরক্ষিত থাকতো। কোনো রাজনৈতিক দল প্রশ্ন করে না যে এই ভোটটা 9-6 হয়েছে। আজকে সন্ধ্যাবেলায় আমি এনডিটিভিতে দেখলাম, ভারতের গণমাধ্যমে, একটা জনপ্রিয় গণমাধ্যম, তারা বলছে যে কংগ্রেস থেকে একটা বিশেষ করে এই ইন্ডিয়া জোট, সেই জোটের থেকে একটা বৈঠক বসেছে। সেই বৈঠকে বলা হয়েছে ভোট কেন্দ্র গণনা কেন্দ্র যেন কংগ্রেসের এবং ইন্ডিয়ার কোনো কর্মী যেন ওখান থেকে সরে না যায়, যে কোনো ধরনের কারচুপির আশঙ্কা রয়েছে। এইটা ছাড়া আমি কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থায় এই প্রশ্নটা দেখি নাই। এখন আজিজ ভাই যেই আকারে, যেই ভঙ্গিতে এবং যেই লক্ষ্য নিয়ে কথাগুলো বললেন,
সেটার সাথে পুরোটা দ্বিমত পোষণ না করলেও যেটা বলি যে ভারতের রাজনীতির নানান রকম মাত্রা বহু সময় আছে। আপনি জানেন শ্রীমতী ইন্দিরা গান্ধী 1967 সালে তিনি নির্বাচিত হয়েছেন লাল বাহাদুর শাস্ত্রীর পর, এবং আমাদের যে 17 নির্বাচন, সেই নির্বাচনের কাছাকাছি সময় আবার তিনি রাষ্ট্রপতিকে বললেন নির্বাচন দিয়ে দেন, সংসদ ভেঙে দেন, এবং সেই নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু বিশাল জয়ের লাভ করলেন। কিন্তু আপনি গুগলে সার্চ করলে দেখবেন ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ একটা মামলা হয়েছিল। সেই মামলায় শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975 সাল পর্যন্ত যখন সরকার চালিয়েছেন, ওখানে ওই মামলায় তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। অতএব নির্বাচন ব্যবস্থার মধ্যে অনেকগুলো আইন, অনেকগুলো কাঠামো, অনেকগুলো রায় আপনি ভারতের নির্বাচন ক্ষেত্রে দেখবেন, যেটা ভারতের রাজনীতিতে প্রভাব রেখেছে, আবার সাথে সাথে পৃথিবীর অন্য দেশের রাজনীতিতে কিন্তু প্রভাব রেখেছে। এইটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধন্যবাদ ডাক্তার জায়েদুর রহমান। একটু এম এ আজিজ যেটা বলছিলেন, এখন দেখা যাচ্ছে যে মোদি বা বিজেপি যেটা চেয়েছিল বা ভেবেছিল সেটা হয়নি, এবং তাদের অবস্থান সেই শক্তি থাকছে না। এই প্রেক্ষাপটে ভারতের গণতন্ত্র, যেটা আজিজ ভাই বলার চেষ্টা করলেন যে গণতন্ত্র একটা হুমকির মধ্যে যাচ্ছিল যদি বিজেপির হাতে থাকতো, বা এবার যদি বিজেপি ওই ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতো, তাহলে গণতন্ত্রের একটা অনিশ্চিত যাত্রা। কিন্তু এখন আবার ব্যাক টু দ্য ট্র্যাক, আপনি সেটা মনে করেন কিনা? একদম পুরোপুরি মনে করি, চমৎকার বলেছেন আজিজ ভাই। একটা জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে 2/3 মেজরিটি যদি আপনি পেয়ে যান, আপনি সংবিধান পাল্টে ফেলতে পারেন। মানে আপনি ভারতকে কাগজে কলমে এখানে যে সেকুলার একটা কান্ট্রি, এটা বাদ দিয়ে এটা একটা হিন্দু কান্ট্রি বলতে পারেন। কিন্তু আপনি যদি জেনারেল মেজরিটিও পান, আপনি তো আইন তৈরি করতে পারেন। এখন এই জায়গাটা হয়েছে, আপনি এককভাবে জেনারেল মেজরিটিও পান নাই। যেমন একটা ছোট উদাহরণ দিই, এই যে নির্বাচন কমিশন নিয়ে আমরা এত আলোচনা করলাম, এই নির্বাচন কমিশনটা কিন্তু চরমভাবে বিতর্কিতও হয়েছে। মানে এই যে তারা যে গণতন্ত্রকে ধ্বংস করতে শুরু করেছে, জনাব মোদি যখন মুসলিমদের বিরুদ্ধে এই রকম মারাত্মক মন্তব্য করছেন, এবং কংগ্রেসের ম্যানিফেস্টোতে এই যে ওর কাছ থেকে সম্পদ নিয়ে হিন্দুদেরকে দিয়ে দিবে বলেছে, এইরকম ডাহা মিথ্যে কথা নির্বাচনী আইনে চরমভাবে শাস্তিযোগ্য অপরাধ, ওর জন্য আপনার প্রার্থীতে চলে যেতে পারে। মজার ব্যাপার, নির্বাচন কমিশন কোনো রকম কোনো নোটিশও দেয় নেই, স্পেসিফিকলি ওনার নামে দেয় নেই, অথচ আগে ভারতের প্রাইম মিনিস্টারকেও নোটিশ দেওয়ার ইতিহাস আছে। ফলে এভাবে আপনি তো এই নির্বাচন কমিশনটা তৈরি করেছেন, এবং সুপ্রিম কোর্টের যে সাজেশন ছিল সেটাকে বাইপাস করেছেন আপনার মতো করে করার জন্য। ফলে আপনি আস্তে আস্তে কিন্তু এগুলো ক্ষয় করতে শুরু করতেন। আপনি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে কিন্তু এখন যে সিস্টেম আছে, কলেজিয়াম সিস্টেম বলে, যেখানে বিচারকরা নিজেরা তাদের একটা প্যানেল দিয়ে করে, পরে সরকার অনুমোদন করে, সেটা তার নিজ হাতে নিয়ে আসার জন্য অলরেডি আওয়াজ তুলেছে। আমরা খেয়াল করব, ইসরায়েলের এই গাজা যুদ্ধের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় মুভমেন্ট হয়েছিল ঠিক এই কারণে। নেতানিয়াহু বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগটা তার হাতে নিয়ে আসতে চেয়েছিল, পার্লামেন্টের হাতে। যারা মোদিও কিন্তু তাই করতেন। ফলে এই শক্তিটা তাকে একটার পর একটা ইনস্টিটিউট তো আসলে হঠাৎ করে ভেঙে যায় না। এই যে একটা নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ সমালোচিত হয়েছে যে তারা প্রো এনডিএ বা প্রো বিজেপি, কিন্তু তারপরও দিনের শেষে এখনও যেহেতু সিস্টেমটা আছে, যদি আবার থেকে যেত তাহলে সিস্টেমটা আরও ক্ষয় হতে থাকতো, জুডিশিয়ারি ক্ষয় হতে থাকতো। মিডিয়া তো আমরা অলরেডি আলোচনা করলাম, মেইন স্ট্রিম মিডিয়া বলে কিছু নেই, এবং আমরা নিশ্চয়ই ভুলবো না এনডিটিভির মতো একটা টিভিকে কীভাবে একরকম দখল করা হয়েছে। আমরা নিশ্চয়ই ভুলবো না বিবিসি যখন জনাব মোদি কিনে একটা ডকুমেন্টারি পাবলিশ করেছিল, যেগুলো নোন জিনিস, এই ডকুমেন্ট প্রচুর ছিল, ওইটার ভিত্তিতে এরপর বিবিসির যে ঘর আছে, মানে ওদের অফিস আছে, সেই অফিসে গিয়ে মারাত্মক ক্র্যাকডাউন হয়েছিল না। সো আবার যদি সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকতো, খুবই সমস্যায় পড়তো। নাম্বার 2, ইটস আ মেসেজ, এটা বিজেপির জন্য ভালো কিনা হওয়া উচিত বলে আমি মনে করি। দেখুন, এবার কংগ্রেস বা ইন্ডিয়া জোট একটা ব্রিলিয়ান্ট কাজ করেছে। একটা দেশের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা। আমি তোমার খাবারের ব্যবস্থা করি, আমি তোমার চাকরির ব্যবস্থা করি, আমি তোমাকে সুশাসন দিই, দুর্নীতি কমাই। ইন্ডিয়া জোট কিন্তু বিভিন্ন জায়গায় এটাকেই ইস্যু করে ফেলতে পেরেছে। তা আপনি তো 10 বছর ক্ষমতায় আছেন, 10 বছর ক্ষমতায় থাকার পর আপনি কি করেছেন? এবং আমরা অনেকে বিজেপির এই হিন্দুত্ববাদ নিয়ে আলোচনা করি, এই আলোচনা ভারতে সিরিয়াসলি আছে। বিজেপি যে ভোট পেয়েছে হিন্দুত্ববাদ না, আসলে রাদার আপনি মানুষের ভালো করার যখন চেষ্টা করছেন। বিজেপি 81 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে ফুড গ্রেইন বিনামূল্যে দেয়। এক পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, 25 কেজি এলাকা অনুযায়ী চাল বা গম আপনি বিনামূল্যে পান 81 কোটি মানুষ।
বলা হয় এই জিনিসটা বিজেপির প্রচুর ভোট এনশিওর করেছে। সুতরাং এই থেকে যদি শিক্ষা নেয় তারা বিজেপি, যে না এটা করে আসলে হবে না, দিনের শেষে মানুষের কল্যাণ করতে হবে, ওটাই রাজনীতি। আম আদমি পার্টি দিল্লিতে কি করেছিল, আমি তোমাকে পানি দেবো, আমি তোমাকে বিদ্যুৎ দেবো ফ্রি, আমি তোমাকে ভালো স্কুল দেবো, এটা দিয়ে সে দিল্লিতে একটার পর একটা ইলেক্টেড হচ্ছে, সেটা দেখিয়ে পাঞ্জাবে এটাকে শোকেস করে সে পাঞ্জাবে জিতেছে। সো বিজেপিরও এই লার্নিংটা যদি হয় যে আসলে আইডেন্টিটিতে বা সর্বোচ্চ তারা ইউজ করার চেষ্টা করেছে, উইচ ফেইলড আটারলি, সুতরাং তারা যদি মনে করে যে না আমরা আসলে দিনের শেষে ওই জায়গায় ফিরে যাওয়া উচিত হবে, সেই ফিরে যদি যেতে পারে, সেটা এক তো শক্তি কমের জন্য না, বিজেপি নিজের মধ্যে যদি এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, দ্যাটস ফাইন। আমি একটা জিনিস একটু যোগ করে এই পর্যায়ে শেষ করি। বাজপেয়ীর বিজেপি কিন্তু ডিফারেন্ট ছিল, মানে ওটাও তো বিজেপি ছিল, কিন্তু ওই সময় কিন্তু আমরা দেখি নাই সংখ্যালঘু বলতে আমরা খালি মুসলিম মুসলিম করছি। দলিতরা তো হিন্দু, 22 থেকে 25 কোটি দলিত আছে। এই দলিতদের ওপর একই পরিমাণ নিপীড়ন হয় নাই। গরুর মাংস খাওয়ার জন্য রাখার জন্য মুসলিম মারছেন, দলিতদের একটা অংশ যেহেতু ওই যে জুতোর কাজ করে, চামড়া ট্যান করে, মৃত গরুর চামড়া ছাড়িয়েছে, সাথে গরুর চামড়া পেয়েছে, তাকেও পিটিয়ে মেরে ফেলেছেন। তো সো আপনি যে সবাইকে আদার করছেন, এই জিনিসগুলো বাজপেয়ীর সময় ছিল না। সো বিজেপি, হ্যাঁ পলিটিক্সে ধর্মের কার্ড খেলা হয়, কিন্তু আপনি সেটাকে জিঙ্গোইজমের পর্যায়ে যদি না নিয়ে যান, সেরকম একটা দল যদি বিজেপি হয়ে ওঠে, সেটা ভারতের গণতন্ত্রের জন্য ভালো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত গণতান্ত্রিকভাবে যদি টিকে থাকে, এটা আমাদের সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশের জন্য ভালো। কিন্তু ভারতে যদি এরকম একটা দল এরকম মারাত্মক রকম আইডেন্টিটি পলিটিক্স করা ফ্যাসিস্ট হয়ে ওঠে, সেটা আমাদের সবার উপরে প্রভাব পড়বে। জি, এম এ আজিজ, যে কথা শেষ করলেন ডক্টর জাহিদুর রহমান, ওটা রেশ ধরে আপনাকে প্রশ্ন করি। সেটা হলো ভারতে নির্বাচন হচ্ছে, আমরা বাংলাদেশে বসে আলোচনা করছি, প্রতিবেশী দেশ। ভারতের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলো বা কোন জোট ক্ষমতায় সরকার গঠন করলো, সেটার সাথে বাংলাদেশে কি প্রভাব পড়ে, বা বাংলাদেশে বসে আমাদের এই বিষয়টি কেন নজরে রাখতে হয়? প্রভাব না, আমাদের ইন্টারেস্ট আছে। আমাদের স্বার্থটা কি? এখন যদি বিজেপি ক্ষমতায় না আসে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাদের ফরেন পলিসির পরিবর্তন হবে না। আমাদের যে অবস্থা, ভারতের যে স্ট্যান্ড একই থাকবে হয়তো, কিন্তু আমাদের লাভটা ওই জায়গায় যে আমরা পাশের একটি দেশ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, পাশের একটি দেশ গণতান্ত্রিক থাকুক, যেটা বিজেপির হাতে এটা নিশ্চিত নয়। দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিল, আপনি দেখেন ইলেকশনের আগেই তার ভোট পাওয়ার আরও কারণ আছে। নির্বাচনে জেতা এনশোর করার আগেই কতগুলো পরিবর্তন সে করছে। আগে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মিলে 3 জন ইলেকশন কমিশন করে দিত, এটা নিয়ে কেউ প্রশ্ন করতো না, কারণ নিরপেক্ষভাবেই করতো, ডেমোক্রেটিক্যালি তারাই করতো। মোদি করলো কি, সেখানে ইলেকশন কমিশনে 2 জন ঢুকাই দিল এই জায়গায়, অর্থাৎ ইলেকশন কমিশন যেন তার পক্ষে থাকে অথবা তাকে কিছু না করে। যার ফলে আগের ডক্টর জাহিদ ভাই উদাহরণ দিল না, আগে ইলেকশন কমিশন চিফ মিনিস্টার টিস্টার দাঁড় করে রাখছে না, লেফট রাইট করাইছে না। এবারে ইলেকশন কমিশনে বহুত অভিযোগ গেছে, কিচ্ছু নেই, কারণ মেজরিটি হচ্ছে মোদির লোক। 1, 2 হচ্ছে আপনি দেখেন ভারতের নির্বাচনের আগে এই চিফ মিনিস্টার লেভেলের লোকজন সব জায়গায় গ্রেপ্তার করা বা অত্যাচার করা, এটা ছিল না, এবারে ছিল। যেমন দিল্লির কেজরিওয়াল, তিনি আবার বেরোনোর পরে বলছেও যে আমাদের এবং পাকিস্তান থেকে মোদি অভিজ্ঞতা অর্জন করে সেইটাই এখানে বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি ওই ভাষাটা নাই বললাম। তো এগুলো কিন্তু যেহেতু ওইখানে এতগুলো প্রদেশ, বাংলাদেশ তো ইউনিটারি গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের দেশে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলে সারা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য, কার্যকরী। ভারতে কিন্তু অত সহজ না, মোদি কইলেই সবগুলো স্টেটে আপনার বাস্তবায়ন হয়ে যাবে সাথে সাথে, এমনটি না। সুতরাং এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রিয়াকশন হয়েছে, এটা ভারতে চায় নাই, অনেক স্টেট চায় নাই, বিশেষ করে অগ্রসর সচেতন লোক এগুলো চায় নাই যে ভারতে গণতান্ত্রিক অবস্থা অনেকের কাছেই। ভারতে আমার কলিগ ছিল ভারতের, একজন নন বিলিভার আর একজন মুসলমান। যখন ভারতের বিষয়ে কথা উঠতো, ভারত বাংলাদেশ, 100% সে ভারতীয়, 1% খাত ছিল না। হ্যাঁ, এরকম যে নন বিলিভার সেও একই,
একই, আমি উদাহরণ দিলাম এই জন্যে। তো ভারতে এখনও আপনার যারা বিশেষ করে এলিট ক্লাস, তাদের মধ্যে এখনও কিন্তু সেকুলারিজমের উপর কিন্তু আস্থা ভাজন আছে। সাধারণ লোকজন, ওই যে দলিত বলেন, মুসলমান বলেন, মাইনরিটি বলেন, তারা বিভিন্নভাবে নির্যাতিত। তারা উপরে গেছে, হয়তো ভোট চাইছে, হা 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 করছে, ভিতরে ভোট দেয়নি। নাহলে অযোধ্যায় ভোট হবে না কেন? অযোধ্যায় তো বিজেপি 100% ভোট পাওয়া উচিত ছিল, পায়নি কেন? ওখানে তো কামায় নেই, কারণ ওখানে সবচেয়ে গরিব লোক বেশি, তার পেটে খাবার দরকার আগে। তার ওই বাবরি মসজিদ ভেঙ্গা অযোধ্যাতে আপনার রাম মসজিদ বানায় দিলেন, এতে তার কিছু আসছে না। আর ভিতরে এটাতেও হয়তো নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। সুতরাং এই জন্যে আমি বলছি যে আমাদের এই জায়গায় বক্তব্য, ইন্টারেস্টটা এই জায়গায় যে ভারত গণতান্ত্রিক দেশ থাকুক, ভারতে গণতান্ত্রিক চর্চা হোক, বাংলাদেশেও গণতান্ত্রিক চর্চা হোক, তাহলে আমাদের রিলেশনটা অটোমেটিক ভালো হবে। যে কোনো একটা যদি স্বৈরাচারের দিকে যায় বা ধর্মীয় বা আধিক্য, অর্থাৎ সরকার যদি ধর্মীয়ভাবে খাড়ায় যায়, তাহলে এই সাবকন্টিনেন্টের জন্য বিপজ্জনক। বিশেষ করে ভারত, ভারত তো এখন এই অঞ্চলের পরাশক্তি, এখনো এনলিস্টেড না, বাট পরাশক্তি। ভারত যদি গণতন্ত্রের পথ হারায়, তাহলে এই সাবকন্টিনেন্ট পথ হারাবে। সুভাষ সিংহ রায়, ভারত গণতন্ত্রের পথে ফিরে আসছে, বা যদি পথ হারায় তাহলে আমাদের সাবকন্টিনেন্টের জন্য বিপদ, এম এ আজিজের বক্তব্য। আমার প্রশ্ন হলো, আমরা বাংলাদেশে বসে, আমরা কয়েকদিন যদি গণমাধ্যম দেখেন, আজকে যদি দেখেন, টেলিভিশন দেখেন, অনলাইন যদি দেখেন, ভারতের নির্বাচন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা প্রচার করছি, আমরা এখানে বসে টক শো করছি। আমরা কেন এই ভারতের নির্বাচন নিয়ে এত আগ্রহী? আমাদের স্বার্থটা কোথায়, কি মনে হয়? না, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। এই ইতিমধ্যে কিছুটা আলোচনা হয়েছে, কেননা একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক কাঠামোতে যে দেশটি রয়েছে, সেখানকে নিয়ে আমাদের সাথে সম্পর্ক রয়েছে। আর বাংলাদেশে তো ভারত বিরোধী কার্ড সবসময় ব্যবহৃত হয়েছে, এবং নির্বাচনে কিন্তু আবেগ কিন্তু একটা বড় বিষয়। আপনি খেয়াল করে দেখুন, 1984 সালে যখন ইন্দিরা গান্ধীর দুঃখজনক মৃত্যু হয়, তিনি যদি ওইভাবে দুঃখজনকভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার না হতেন, পরবর্তী নির্বাচনে রাজীব গান্ধী কীভাবে আসতে পারতেন? অনেকেই প্রশ্ন করে। আবার খুব অল্প বয়সে 1991 সালে 46 বছর বয়সে রাজীব গান্ধী যখন আবার নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখনও কিন্তু কংগ্রেসের বিশাল জয়। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটু আগে নির্বাচন কমিশনের কথা বললেন না, ভারতের নির্বাচন কমিশন এই ব্যাপারে অনেক দৃষ্টি দেয় এবং তারা নির্মমভাবে কাজ করবার চেষ্টা করে। না, এবার করেনি সেটা বলছে না, করে। কিন্তু আপনি ভারতের 10ম যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, টিএন সেশনের সময়কালটা ভিন্ন, এবং টিএন সেশন পরবর্তীতে দেখেন ভারতের রাজনীতির একটা বড় ইতিবাচক দিক, তিনি নির্বাচন কমিশন থাকা অবস্থায় তিনি কোনো পক্ষপাতিত্ব দূরের কথা, নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য যা যা করবার তা তিনি করেছেন। মন্ত্রী আকাশে রয়েছে এবং তার সফর বাতিল করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ। তার একটি বই আমাদের বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়, তার আত্মজীবনীর একটি অংশ। কিন্তু তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ করার পর তিনি একটি ধর্মান্ধ গোষ্ঠীর সঙ্গে কিন্তু যুক্ত হলেন, শিবসেনা। উনি বিজেপি না, শিবসেনার সাথে যুক্ত হলেন। অনেকে আবার এটাকে অনেক কট্টরবাদী মনে করেন, আরএসএস, শিবসেনা, এই সমস্ত বিষয় আছে। কিন্তু তার নির্বাচন কমিশনে থাকাকালীন অবস্থার কেউ কখনো প্রশ্ন তুলতে পারেননি, এখনো তোলেন না। আর বাংলাদেশে তো এর প্রভাব আছে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার তিনি নির্বাচনে দাঁড়ালেন লোকসভায় এবং বিজয়ী হলেন, এবং বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হলেন, ফলাফল ঘোষিত হওয়ার আগেই আজিজ ভাইয়ের রাজনৈতিক দল বাংলাদেশে সেটা তো একেবারে সকালবেলা ভোরবেলা যে বসে আছে ভারতীয় হাইকমিশনে, যে ফলাফল ঘোষিত হয়, অভিনন্দন জানাই। ওনার দেশে নির্বাচন হইতেছে, এটা বাস্তবতা। তা এবং তখনকার বিএনপির নেতৃবৃন্দের যে বক্তব্য, এটা যদি আপনি একটু উল্টে পাল্টে দেখেন, বলেছেন যে এইবার বুঝবে সরকার, কেননা ভারতের কংগ্রেস সরকার এখন নাই,
অতএব খবর আছে, ব্যাপারটা এমন। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা দেখলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে তার সৃজনশীল যে পররাষ্ট্র নীতির যে বিস্তার, সেই বিস্তারে কংগ্রেসের সাথে তার যে সম্পর্কের জায়গাটি ছিল এবং বিজেপির সদস্যের সম্পর্ক জায়গাটি তৈরি হয়েছে। অতএব কি কিভাবে দেখছে, কিভাবে করছেন, এটা কিন্তু দেখবার বিষয়। অনেক ধন্যবাদ। আমি একটা কথা এখানে যুক্ত করি, ধর্মের যে ভয়ঙ্কর ব্যবহার আবার উল্লেখ করছি, সেটা কিন্তু আমাদের দেশেও নানানভাবে কিন্তু বিস্তৃত হয়েছে। 2001 সালের নির্বাচনে এখন তো বদরুদ্দোজা চৌধুরী সাহেব অনেক ভদ্রলোক হয়ে গেছেন। যখন বিএনপির নেতা ছিলেন, তিনি তার যে নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে, সেখানে তিনি বলেছিলেন এক হাতে কোরআন শরীফ আর এক হাতে গীতা, কোনটা নেবেন আপনারা? এগুলো তো আমরা গণমাধ্যমে দেখেছি, সাবাস বাংলাদেশে তিনি এগুলো বক্তব্য দিয়েছেন। আমার কথা খুব পরিষ্কার, এই যে বিচারপতিদের কথা বললেন আজিজ ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আইন হচ্ছে বিচারপতিরা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত পদত্যাগ যদি না করেন সুপ্রিম কোর্টে, তাহলে তিনি বিচারপতি থাকবেন, তাকে সরানো যাবে না। রুথ বাদার গিন্সবার্গের মতন ভদ্রমহিলা 87 বছর বেঁচে ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পদত্যাগ করছেন না কেন, আপনার এত বয়স হয়েছে? বলছে না, আমি যদি পদত্যাগ করি তাহলে রাষ্ট্রপতি তখন ডোনাল্ড ট্রাম্প, সে বলছে সে তো আরেকজন তার দলের পক্ষের লোকের বিচারপতি বসিয়ে দেবে, এই জন্য আমি পদত্যাগ করছি না। এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে রয়েছে, অর্থাৎ দেখবার বিষয়। দেখবার বিষয়, রাইট, সেটাই হলো কথা। ডক্টর জাহিদুর রহমান, আমরা এই ভারতের নির্বাচন নিয়ে তো অনেক রকম আলোচনা করলাম, আমরা প্রায় শেষ পর্যায়ে। এখন এই নির্বাচন থেকে আমরা কি শিখলাম? আচ্ছা, আমি আগ্রহের ব্যাপারটা প্রশ্নটা দাদাকে করেছেন, কিন্তু আমি একটু বলতে চাই, মানে খেয়াল করবেন আমরা শুধু ভারত না, দুনিয়ার যেখানেই একটা মোটামুটি ভালো নির্বাচন হয় আমরা ওইদিকে তাকিয়ে থাকি। আমেরিকার নির্বাচন হলে দেখি, টার্কিতে নির্বাচন হলে দেখি, এমনকি পাকিস্তানেও। পাকিস্তানের নির্বাচনী ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরও পাকিস্তানে একটা দলের বিরুদ্ধে মারাত্মক, এগুলো সবই আইনের বত্তয়, ইমরানের তেহরিক ইনসাফকে পুরো ভেঙে দিল, মার্কা কেড়ে নিল, তারপর ওখানকার লোকজন স্বতন্ত্র 100 সিটে জিতে গেল প্রায়। এই জিনিসগুলো মানে যেখানে নির্বাচিত, আমরা কি হয় দুধের স্বাদ ঘোলে মেটানোর কথা আছে না, আমরা যেহেতু নির্বাচন বলে কোনো বস্তু এখন আমাদের দেশে আর নাই, মানে জাতীয় নির্বাচন না, স্থানীয় নির্বাচন না, এমনকি পেশাজীবী সংগঠনদের এক ধরনের নির্বাচন ছিল, কোথাও কোনো নির্বাচন এখন আর নাই। সো আমাদের ওই এক ধরনের দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপার আছে। আমাদের কাছে শিক্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই সবচেয়ে জরুরি প্রশ্ন এটা, সেটা হলো গণতন্ত্রের সমালোচনা আছে। কীরকম? আপনি গণতান্ত্রিকভাবে খারাপ মানুষ নির্বাচিত করে ফেলতে পারেন। হিটলার, মুসোলিনি প্রত্যেকে পপুলার ভোটে নির্বাচিত হয়েছিল। এসেই তারা অবশ্য একটা কাজ করেছে, তারা ইলেকট্রাল প্রসেসটা নষ্ট করে ফেলেছে যাতে তাকে আর সরানো না যায়। কিন্তু যদি ইলেকট্রাল প্রসেসটা থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের মতো দেশের জন্য বিজেপি, আমি দল হিসাবে বলছি না, অন্তত গত 2 টার্ম বিজেপি যে রাজনীতি করেছে, সেই রাজনীতি ভারতের মতো এত বড় একটা ফেডারেল স্টেটের জন্য ক্ষতিকর। আমাদের মনে থাকার কথা, জনাব মোদি যখন আমেরিকায় গেলেন, জনাব ওবামার সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল ক্রিস্টিনা আমানপোরের। ক্রিস্টিনা আমানপোর খুব ক্লিয়ারলি একটা কথা বলেছে, ওই সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন যে মোদি সিএনএনে যে রাজনীতি করছেন সেটা ভারতকে ভেঙে দিতে পারে। আমি একটা উদাহরণ দিই, মণিপুরে কিছুদিন আগে মারাত্মক সংকট হলো না? মেইতি হিন্দুরা, যেহেতু আপনি হিন্দুত্ববাদী পলিটিক্স করেন, তার সাথে নাগা এবং কুকিদের যারা খ্রিস্টান, মারাত্মক রকম রক্তারক্তি হলো এবং মোদি একবারও যায় নাই ওখানে, এইরকম ডেভাস্টেশন ঘটার পরও। সো আপনি যেহেতু একটা আইডেন্টিটিকে উস্কে দেন, আপনি অন্যদেরকে তো আদার করে দিচ্ছেন, মুসলিমরা আদার, খ্রিস্টান বুদ্ধিস্টরা আদার, এমনকি দলিতরা আদার। আপনি হিন্দু হার্টল্যান্ড বলছে, হিন্দি হার্টল্যান্ড বলছে, করতে গিয়ে আপনি দক্ষিণকেও আদার করে দিচ্ছেন, আপনি ওদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে আপনি জয় শ্রীরাম স্লোগানের কথা বলছেন, দাদা অনেক ভালো জানবেন, এই যে রাম যে নিশ্চিতভাবে স্বীকৃত প্রতিষ্ঠিত দেব, কিন্তু আমাদের এই বাংলায় কি রামের চাইতে দুর্গা অনেক বেশি, মানে আমরা পুজোর ক্ষেত্রে দেখি অনেক বেশি পূজা দুর্গাকে। না, দুর্গা তো বাঙালির মেয়ে, আপনি যতই দক্ষিণে যান না কেন আপনি অনেক দেবতা পাবেন, গণেশ পাবেন, কার্তিক পাবেন, সেটাই বলছি। অনেক জায়গায় চিনেও না, দুর্গাই, এখানে দুর্গাই। আপনি বাংলাতে দুর্গা বাঙালির মেয়ে, আপনি এখন যদি বাংলায় এসে বলেন যে না এখানেও শ্রীরাম, এটাই প্রধান বিষয়। সো এই যে একত্র করে ফেলার চেষ্টা, এটা ক্ষতিকর। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাটা যদি অন্তত ঠিক থাকে,
আপনি সরিয়ে ফেলতে পারেন। ট্রাম্পকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ট্রাম্প কিন্তু ইলেক্টেডই হয়েছিল, আবার যেহেতু ইলেকট্রাল প্রসেসটা ঠিক ছিল আপনি ওকে সরিয়ে ফেলতে পেরেছিলেন। মজার ব্যাপার, ট্রাম্প কিন্তু এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সো লার্নিং এটা আর কিছুই না। গণতন্ত্র নিয়ে একটা কথা খুবই বলা হয়, গণতন্ত্র যে সবসময় বেস্ট সিদ্ধান্তগুলো নেয়, নট নেসেসারিলি, কিন্তু ইলেকট্রাল প্রসেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার ভুলটা শোধরাতে পারেন। এই যে ভারতের, মানে আমি আরেকটা জিনিস একটু যোগ করে শেষ করি, শুধু সিট না, সোফার পপুলার ভোট 6 to 8%, এখনো ফাইনালি পুরো জানা যায় নাই, 6 to 8% পপুলার ভোট কমে যেতে পারে। তার মানে সিটের ক্ষেত্রে একরকম হিসাব, কিন্তু এত পার্সেন্ট মানুষ, ভারতের 150 কোটি, ওই যে ভাইয়া যেটা বললেন 97 কোটি ভোটারের মধ্যে এই পার্সেন্টেজের মানুষ আপনার কাছ থেকে সরে আসে যারা একসময় আপনাকে ভোট দিয়েছিল। সো কোনো একটা দেশের ইলেকট্রাল প্রসেসটাকে ঠিক রাখতে হবে। জি, আমি আজিজ এটা করতে গেলে একটা বাক্য যোগ করব, রাজনৈতিক দলের প্রয়োজন। একটি মাত্র রাজনৈতিক দল পারবে না। বাংলাদেশের যে সংকটটা, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল নেই, এটা বিরোধী মহল আছে, এটি হচ্ছে সংকট। আচ্ছা, এই ভারতে রাজনৈতিক বিরোধী দল আছে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল নাই, বিরোধী মহল আছে, এটা নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান। একই সাথে ভারতের নির্বাচন থেকে আমরা কি শিখলাম সংক্ষেপে? আমি চাই ভারতে এখনো ভারতের স্বাধীনতায় যারা অবদান রেখেছে, দাদা তো বহুত যান দেখে আসে, যেন দিল্লির লালকেল্লায় সাউন্ড অ্যান্ড ইয়ার ভয়েসে সবাই নাম উচ্চারণ করে স্মরণ করা হয়। বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না করলেই রাজাকার, এই জায়গার থেকে বেরোতে পারিনি, এই জন্য জাতি বিভক্ত। দ্বিতীয়ত, আপনি কিন্তু মিলল না বিষয়টা, মিলল তো 100 বার মিলল। দেশ, আমাদের এই দেশটাকে কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক জায়গায় কোনো জায়গায় আপনিও সেই দলের সদস্য ছিলেন, এক করার চেষ্টা করা হয়। আপনি মুক্তিযুদ্ধ করতে পারছেন ওই দলের সদস্য ছিলেন বলে। আরে ভাই, আমি তো চলে আইছি, আসলাম কেন? আসলাম কেন? লাভের লোভে না, লাভের কি লাভ পাইছি? কি লাভ পাইছি বলেন? সব তো চুরি করছে, আর কি লাভ? শুধু অর্থের লাভ। আমি কি লাভ চাইছি বলেন না, আমি কি আলোচনা করবো? একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দিতে পারেন? একদিন আলোচনা করব। 2, আপনার হয় নাই সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলা এবং ডি ক্লার্কের হোয়াইট এবং ব্ল্যাকের সারা জীবনের দ্বন্দ্ব ছিল? ওখানকার প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট কি? আপনি কইবেন যুদ্ধপরাধী, আর একটা বলবেন অমক। আমার কথা হলো যে থাকবে না, প্রথমেই বিনাশ করবে না। আপনি যখন 93 সালে ভোট নেন তখন জামাত ভালো, হেফাজতকে ক্র্যাকডাউন করে আউট করেন, আবার কওমি জননী উপাধি নিবেন, তখন ভালো। আবার বিএনপির সাথে একসাথে যদি কয় যে স্বৈরাচার বিরুদ্ধে পতনের জন্য রাস্তার পাশে কথা শোনা, আমারে খোঁজাইতেছে বারবার, আমি কথা বলিনি, আমি বলতে দেন। এখন যখন স্বৈরাচার উৎখাতের জন্য আমি ভারতে যেমন গণতন্ত্র চাই, বাংলাদেশও গণতন্ত্র চাই। এই গণতন্ত্রের অন্তরায় হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে যে আন্দোলন করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামাতি, যা হোক, যে ঐক্যবদ্ধ হবে আমি তাকেই সমর্থন করি। আগে সরকারকে মূলঘাত করে গণতন্ত্র আনেন, ব্যাস। আমার কথা হলো, ভারত যে কাজটা করে সেই কাজটা করেন, ভারতেরটা করবেন না। আপনি মুক্তিযুদ্ধ করছে, জলিল রাজাকার, জিয়র রহমান রাজাকার, মুক্তিযোদ্ধা কে ছিল? সব আওয়ামী লীগের যে থাকে, হে রাজাকার গেলেও মুক্তিযোদ্ধা ছিল না। আমার কথা হলো, জাতিকে এখন ভারত থেকে আমরা কি শিক্ষা নেব? শিক্ষা একটাই, যে ভারত যেটা হলো, যে ভারতে যে নির্বাচনটা হলো, মোদি সূক্ষ্মভাবে বহুত চেষ্টা করছে যে একটা ফেডারেল গভর্নমেন্ট, তার ভিতরেও সে চেষ্টা করছে, ওখানে কঠিন। হ্যাঁ, তারপরেও সে চেষ্টা করছে ইলেকশন ম্যানিপুলেট করা, ইলেকশন তার পক্ষে নেওয়া, কিন্তু ওখানে সচেতন একটা গোষ্ঠী আছে, তারা কিন্তু এটাতে তাদের সাড়া পায় নাই। দ্বিতীয়ত, বিরাট জনগোষ্ঠী, এখনও 40% লোক গরিব, এখনও 40% লোক গরিব, তারা কিন্তু ওই ধর্ম খাওয়ায় ভোট নেওয়া যায় নাই, তারা নিষ্পেষিত, এইটাই তার মাথায় আছে। হ্যাঁ, বাংলাদেশেও আমরা চাই যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, এবং রাজনীতি যারা করবে তাদের মধ্যে গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সেটা যদি না হয়, যদি কেউ পছন্দ না করে, আর এক গ্রুপে মেরে ফেলাই দিক, নাগরিকত্ব বাতিল করে দিক। এই ঝামেলা 53 বছর পরে আমরা পছন্দ করি না। যারা চুরি করি না, যারা ধাড়ি করি না, যে দেশের নাগরিক, আমরা চাই আপনাদের এই যুদ্ধ বন্ধ করুন।
যে বন্ধ করুন, জায়গায় পছন্দ না হয় পারলে ক্ষমতা থাকলে মেরে ফেলান অথবা নাগরিকত্ব বাতিল করে দেন। কিন্তু আপনার পক্ষে গেলে মুক্তিযোদ্ধা, আপনার বিপক্ষে গেলেই রাজাকার, এইসব ইস্যু কার্ড আর খেলা যাবে। আচ্ছা। আকাশ, আমি একটা একেবারে উপসংহারে একটা কথা বলি। দুঃখজনক ঘটনা হচ্ছে এই, বাংলাদেশের একটি মহল আছে, সে আজিজ মহল তা বলছি না আমি, মহল আছে যারা চায় বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হোক, কিন্তু তারাই আবার চায় ভারত যেন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়। আপনি বলেন, মাথার মধ্যে ঘুরপাক। শোনেন, এক টুকরা গরুর মাংস আছে সন্দেহ করে মুসলমান মারি ফেলায়। আমাদের দেশের জামাত ইসলাম আসলে এই কাজটা করবে না। আপনি যতই সেন্টিমেন্ট, এত কমিউনাল মোদির মতো কমিউনাল জামাত ইসলামও না, দেখছেন, আমি গ্যারান্টি দিচ্ছি। বুকের ভিতরে ধুক ধুক করে, ধুক ধুক করে না, বুকের ভিতরে ওই যে ধুক করে না। এই যে পাকিস্তানের এই যে ছিটমহল, আপনারা বাংলাদেশের পাকিস্তানের অর্ধেক লোককে পরবাসী বানায় সব সময় ধুক ধুক করে। এটা খুবই আশ্চর্যজনক। এই জন্য হুমায়ুন আজাদ বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার সারা জীবন না। মানে হুমায়ুন আজাদ নিজেও রাজাকার। এবং মুক্তিযুদ্ধ একজন ওই যে বঙ্গবীর কাদের থেকে যে বয়স থাকতে মুক্তিযুদ্ধে যায় নাই, হেও রাজাকার। এমন এমন মন্তব্য, সেটা চার দোকানের সরকারি চাকরি করছে এরা এসে মন্তব্য, এটা চার দোকানে শেষ করে সুভাষ সিংহ রায়, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ডাক্তার জাহেদুর রহমান, অনেক ধন্যবাদ। এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।